মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সপ্তম দিনে হামলা পাল্টা হামলায় পরিস্থিতি আরও চরম আকার ধারণ করেছে। রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে আমেরিকা ইসরায়েলের হামলা আরও জোরদার হয়েছে। এসব হামলা নাটকীয়ভাবে বাড়ছে বলে জানিয়েছে আমেরিকা। ইরানে সবশেষ হামলাকে যুদ্ধের নতুন ধাপ হিসাবে উল্লেখ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং কুয়েতে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দিনভর মধ্যপ্রাচ্য জুড়ে চলা সব খবর জানাতে আপনাদের সাথে আছি আমি আশফাক আহমেদ। We have the greatest military anywhere in the world. কুয়েতে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলার কথা জানিয়েছে ইরান। এদিকে ইরানের বিরুদ্ধে অভিযানের পরবর্তী ধাপ শুরুর ঘোষণা দেয় ইসরায়েল। তেল আবিব দাবি করছে বিমান হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে গেছে। এদিকে ইরাকের কুর্দিস্তান সীমান্ত নিয়েও তৈরি হয়েছে নতুন উত্তেজনা। সপ্তম দিনে এসে ইরান যুদ্ধ শুধু তীব্রই হয়নি, ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। ইরানের ওপর অপারেশন নেক্সট ফেজ শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল। আইডিএফ বৃহস্পতিবার দিবাগত রাত 12টার পরই এক ঘোষণায় জানায় তাদের অভিযানের পরবর্তী ধাপ শুরু হয়েছে। আইডিএফ এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 80% এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রের 60% লণ্ডভণ্ড হয়ে গেছে। পৃথক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে ইরানের নিহতের সংখ্যা 1330 ছাড়িয়েছে, যার মধ্যে মিনাপ শহরের একটি স্কুলে বিমান হামলায় 175 জন শিক্ষার্থী ও কর্মী রয়েছেন। ইরানের পাশাপাশি লেবাননেও শুক্রবার ইসরায়েলি হামলা নতুন মাত্রা পেয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়া এলাকায় দফায় দফায় বিমান হামলায় অসংখ্য ভবন ধসে পড়েছে। এই যুদ্ধে লেবাননে এখন পর্যন্ত 123 জন নিহত এবং 683 জন গুরুতর আহত হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে সোমবার থেকে এ পর্যন্ত প্রায় 95,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়ের খোঁজে পালিয়েছেন। আমেরিকা ইসরায়েলের হামলার জবাবে ইরানও সর্বাত্মক হামলা শুরু করেছে। আল জাজিরা এবং বিবিসির প্রতিবেদন অনুযায়ী শুক্রবার ইসরায়েলের তেল আবিব ও হাইফা লক্ষ্য করে কয়েক ডজন খাইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা MDA নিশ্চিত করেছে ইরানের পাল্টা হামলায় এ পর্যন্ত 12 জন ইসরায়েলি নিহত হয়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে কুয়েতে বিভিন্ন আমেরিকান স্থাপনা লক্ষ্য করে অসংখ্য ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া বাহরাইনে অবস্থিত আমেরিকার ৫ম নৌবহরের সদর দপ্তর এবং ওমানে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। অন্যদিকে বাহরাইন ইরানের ছোড়া ৭৮টি মিসাইল এবং ১৪৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। ইসরায়েল আমেরিকার পাশাপাশি ইরানের জন্য হুমকি হয়ে উঠছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সশস্ত্র যোদ্ধারা। এরই মধ্যে এই বিষয়ে সতর্ক করে ইরাকের সাথে সীমান্তের নিরাপত্তা জোরদারের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার ইরানের ডিফেন্স কাউন্সিলের পক্ষ থেকে কুর্দিস্তানের স্থানীয় প্রশাসনকে সতর্ক করে বলা হয়েছে তারা যদি সীমান্তে সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রতিহতে ব্যবস্থা না নেয় তবে তেহরান তাদের উপর হামলা করবে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ওমান সাগরে আমেরিকার রণতরী USS আব্রাহাম লিঙ্কনে হামলার দাবি করেছে ইরান। তেহরানের দাবি হামলার পর রণতরীটি এলাকা ছেড়ে 1000 কিলোমিটার পিছু হটেছে। তবে এই দাবিকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। ওমান সাগর ও কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে। ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয় ইরানের নৌড্রোন ইউনিট আমেরিকার রণতরী USS আব্রাহাম লিঙ্কনে সরাসরি আঘাত এনেছে। IRGCর মুখপাত্রের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয় রণতরীটি ইরানের জলসীমার 340 কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল। ড্রোন হামলার পর এটি তার সঙ্গী ডেস্ট্রয়ারগুলো সহ দ্রুত এলাকা ত্যাগ করে এবং বর্তমানে অঞ্চলটি থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থান করছে। তবে ইরানের এই দাবিকে সরাসরি নাকচ করেছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে আব্রাহাম লিঙ্কনে কোনো ড্রোন বা মিসাইল হামলার ঘটনা ঘটেনি, তবে তারা এই খবরকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। সেন্টকম জানিয়েছে রণতরীটি সম্পূর্ণ সচল অবস্থায় আছে। এটি নিয়মিত টহল ও ফ্লাইট অপারেশন অব্যাহত রেখেছে।
28 ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির অংশ হিসেবে কয়েকদিন আগেই ইরানি ড্রোনবাহী জাহাজ শাহিদ বাঘেরিতে হামলা চালায় আমেরিকা। বিশ্লেষকরা মনে করছেন সেই ঘটনার পাল্টা জবাব হিসেবেই আমেরিকার রণতরীতে ড্রোন হামলার দাবি সামনে এনেছে ইরান। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর এ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সময় তেল আবিবকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। যুদ্ধে নেমেছে হিজবুল্লাহর এলিট বাহিনী রাদওয়ান ফোর্স, এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। বাহিনীটির যোগ দেয়ায় মধ্যপ্রাচ্যের সংঘাত জোরালো হয়ে ওঠার আশঙ্কা করছে গণমাধ্যমটি। এরই মধ্যে সীমান্তে বাস করা ইসরায়েলিদের অঞ্চলটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাথে লড়াইয়ে নিজেদের সবচেয়ে শক্তিশালী বাহিনীকে মোতায়েন করেছে হিজবুল্লাহ। রয়টার্স জানিয়েছে, অঞ্চলটিতে সক্রিয় হয়েছে বাহিনীটির এলিট ফোর্স রাদওয়ান। 2024 সালের লড়াইয়ে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর সীমান্ত থেকে অনেকটাই পিছিয়ে আসে বাহিনীটি। এবার সেই এলাকাতেই ইসরায়েলকে মোকাবিলায় মোতায়েন করা হয়েছে রাদওয়ান ফোর্সকে। রয়টার্স বলছে, ইসরায়েলি সেনা ও ট্যাঙ্কের লেবানন সীমান্তে প্রবেশ প্রতিরোধের নির্দেশ দেওয়া হয়েছে রাদওয়ান বাহিনীকে। এরই মধ্যে খিয়াম অঞ্চলে তৎপরতা শুরু করেছে তারা। গেল কয়েকদিনে সেখানে ইসরায়েলি সেনাদের দখলদারিত্বের খবর সামনে আসছিল। 1982 সালে ইরানের রেভলিউশনারি গার্ডের সহায়তায় প্রতিষ্ঠিত হয় লেবাননের হিজবুল্লাহ বাহিনী। গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে সোমবার সরাসরি যুদ্ধে প্রবেশ করে বাহিনীটি। এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও জটিল হয়ে উঠেছে। ইরান ছাড়াও দক্ষিণ ফ্রন্টে ইসরায়েলকে লড়াই করতে হচ্ছে হিজবুল্লাহর বিরুদ্ধে। বুধবার টেলিভিশনে দেয়া এক বক্তব্যে হিজবুল্লাহ নেতা নাইম কাসিম জানান, ইসরায়েলের দখলদারিত্ব ও আগ্রাসনের বিরুদ্ধে এই লড়াই। নিজেদের জন্য এটিকে অস্তিত্ব রক্ষার প্রতিরোধ হিসেবেও জানান তিনি। এরপরই রাদওয়ান ফোর্সের মোতায়েনের তথ্য সামনে আসে। রাদওয়ান বাহিনীর কতজন সেনা লড়াইয়ে নেমেছেন তা নিয়ে কিছু জানানো হয়নি। তবে ইসরায়েল সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে এই বাহিনী লড়াই চালাচ্ছে বলেও তথ্য উঠে আসছে। বুধবার ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে লেবানন সীমান্তে 2 সেনা আহতের কথা জানানো হয়। আঞ্চলিক এই যুদ্ধে এই নিয়ে প্রথমবার কোনো ইসরায়েলি সেনার আহতের কথা জানালো তেল আবিব। বৃহস্পতিবার লেবানন সীমান্তের 5 কিলোমিটারে বাস করা ইসরায়েলি বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় হিজবুল্লাহ। এর মধ্যেই শুক্রবার ইসরায়েলি স্থলবাহিনীকে লক্ষ্য করে হিজবুল্লাহর ব্যাপক আক্রমণের কথা উঠে এসেছে। মারুন আল রাস কাফার কিলাতে প্রবেশের চেষ্টার সময় হামলার শিকার হয় নেতানিয়াহুর সেনারা। এছাড়াও গোলান মালভূমির ইসরায়েলের ইয়ভ সামরিক ঘাঁটিতেও হামলা করেছে বাহিনীটি। রকেট হামলা হয়েছে হাইফার নৌঘাঁটিতে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বৃহস্পতিবার রাতে ইসরায়েলে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে আলোচনা চলছে সর্বত্র। 2022 সালে বিশ্বের সামনে আসা খাইবার শেকান মিসাইল নিয়ে রয়েছে নানা রহস্য। বলা হয়, এই মিসাইল ঠেকানোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো আবিষ্কারই হয়নি। ইরানের ব্যালিস্টিক মিসাইল আক্রমণ কমে আসার কথা জানিয়েছিল আমেরিকা ইসরায়েল। তবে দিন পেরোবার পরই রাতের আকাশ আলোকিত করে ছুটে চলা ইরানি মিসাইল ফিরিয়ে আনে আতঙ্ক। আতশবাজির মতো মিসাইল আছড়ে পড়ে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে। গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ইসরায়েলে আঘাত হানা মিসাইলটি খাইবার শেকান, যা বহন করছিল ক্লাস্টার বোমা। ইসরায়েলের আকাশে প্রবেশের পরই বিচ্ছিন্ন হতে শুরু করে এসব বিস্ফোরক। মধ্যাঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে আতশবাজির মতো ছড়িয়ে আছড়ে পড়ে মিসাইলটি। বৃষ্টির মতো ঝরে পড়া শক্তিশালী এই মিসাইলের ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি ইসরায়েল। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইরানের খাইবার শেকানের শক্তি এতটাই বেশি যে একে বলা হয় ফর্ট্রেস বাস্টার বা দুর্গ বিধ্বংসকারী ক্ষেপণাস্ত্র। অর্থাৎ শক্তিশালী সব প্রতিরক্ষা ভেদ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম এই মিসাইল।
ইরানের অস্ত্র ভাণ্ডারে খাইবার শেকানের সংযোজন অনেকটাই নতুন। 2022 সালে এটি সামনে আনে তেহরান। সমরাস্ত্র বিশেষজ্ঞদের মতে এই মিসাইল বেশ সংবেদনশীল, ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড দিক পরিবর্তনে সক্ষম। লক্ষ্যে আঘাত হানার আগে এতে থাকা ক্লাস্টার বোমা অন্তত 20টি ভাগে ভাগ হয়ে যায়। প্রতিটিতে বিস্ফোরক থাকে 2.5 কেজির বেশি। প্রায় 8 কিলোমিটারের মতো বড় এলাকা জুড়ে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র, ফলে ক্ষয়ক্ষতিও হয় ব্যাপক। পশ্চিমা বিশ্লেষকরা এই মিসাইলকে ইরানের কারিগরি উন্নয়ন ও মিসাইল কর্মসূচির সবচেয়ে অন্যতম নিদর্শন বলে মনে করেন। স্যাটেলাইট গাইডেন্স সিস্টেম এর লক্ষ্যকে নির্ভুল করে তোলে। বেশ কয়েক ধরনের লঞ্চার থেকে উৎক্ষেপণ করা যায় মিসাইলটি, তাই উৎক্ষেপণ না হওয়া পর্যন্ত একে শনাক্ত করা কঠিন। 2000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্যাট্রিয়ট, ডেভিড স্লিংয়ের মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও এটি শনাক্ত করা প্রায় অসম্ভব। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্বের বিভিন্ন দূতাবাসে থাকা ইরানি কূটনীতিকদের পদত্যাগ করতে বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। অস্ত্র না ছাড়লে সবাই মারা যাবে বলেও আইআরজিসিকে হুমকি দিয়েছেন তিনি। একই সাথে বলেছেন ইরানের পর কিউবায় হামলা চালাবেন। ট্রাম্পের যেন চাওয়ার শেষ নেই। ইরানে যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এবার তিনি বিশ্বের বিভিন্ন দূতাবাসে থাকা ইরানি কূটনীতিকদের পদত্যাগ চাইছেন। শুধু তাই নয়, পদত্যাগের পর ইরানের বর্তমান সরকারকে ত্যাগ করে আমেরিকার কাছে রাজনৈতিক আশ্রয় চাইতে আহ্বান জানান তিনি। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ইরান বিষয়ে নানা মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডারদের অস্ত্র ত্যাগ করতে হবে, তা না হলে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা শুধু মারাই যেতে থাকবে। And I'm once again calling on all members of the Iranian Revolutionary Guard, the military. আমি আবারও ইরানের বিপ্লবী গার্ড, সেনাবাহিনী এবং পুলিশকে অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানাচ্ছি, নয়তো তারা শুধু মারাই যেতে থাকবে। আমরা ইরানি দূতদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা রাজনৈতিক আশ্রয় চান এবং ইরানের ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের সহায়তা করুন। We'll give you immunity and we'll be এ সময় আবারও ইরানকে ধ্বংস করার অঙ্গীকার ব্যক্ত করে ট্রাম্প বলেন, আগে ইরানকে ধ্বংস করবেন, এরপর কিউবায় হামলা চালাবেন। বিষয়টি শুধু সময়ের ব্যাপার। ট্রাম্পের এমন মন্তব্য আমেরিকার সম্ভাব্য ভবিষ্যৎ নীতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা যখন চলমান, তখন কিউবা প্রসঙ্গ তোলার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ট্রাম্পের এই মন্তব্যে ইরানের পাশাপাশি লাতিন আমেরিকার দেশ কিউবাকে ঘিরেও আমেরিকার সম্ভাব্য কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা। to Cuba. Hopefully not to stay. We want you back and we don't want to lose you. We don't want to make it so nice that they stay. বক্তব্যে আমেরিকার সামরিক বাহিনীর প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, ইসরায়েলি বাহিনীর সাথে মিলে নির্ধারিত সময়ের আগেই শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করে চলেছে। প্রতি ঘন্টায় ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন এমনভাবে ধ্বংস করা হচ্ছে যা আগে কেউ কল্পনা করেনি। এ সময় ইরানের কাছে কোনো বিমান বাহিনী, এমনকি কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও নেই জানিয়ে ট্রাম্প বলেন, আমেরিকার কাছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক বাহিনী রয়েছে। But we have the greatest military anywhere in the world. Their navy is gone. ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার অস্তিত্ব মুছে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। ভারতের নয়াদিল্লিতে চলমান রাইসিনা ডায়ালগ ভূ রাজনৈতিক সম্মেলনে তিনি বলেন, আমেরিকার সামরিক চাপের মুখে ইরান পিছু হটবে না। ইরানের চারপাশে আমেরিকার উপস্থিতির অবসান ঘটানো ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, যদি তারা বিশ্বের প্রাচীনতম এবং শ্রেষ্ঠ এই সভ্যতাকে ধ্বংস করতে চায়, তবে পারস্য উপসাগরীয় অঞ্চলে আমরাও আমেরিকার অস্তিত্ব গুঁড়িয়ে দেব। আমাদের উপকূলে বাহরাইন তাদের পঞ্চম নৌবহর এবং অসংখ্য সামরিক ঘাঁটি আমাদেরই লক্ষ্যবস্তু করেছে। কার্পেট বোমাবর্ষণ চালিয়ে তারা 1979 এর বিপ্লবের প্রতিশোধ নিচ্ছে। তারা শান্তি চায় না, তারা চায় আমাদের শ্বাসরোধ করতে। হাজার হাজার ইন্টারনেট টার্মিনাল এবং সন্ত্রাসীদের ব্যবহার করে তারা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদকে উস্কে দেওয়ার চেষ্টা করেছে। এখন আমাদের একমাত্র লক্ষ্য আগ্রাসনকারীদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলা। তেহরান এখন আমেরিকা ও ইসরায়েলি হামলার শিকার। আমার দেশবাসী বোমাবর্ষণের নিচে দিন কাটাচ্ছে। আমাদের শেষ বুলেট এবং শেষ সৈনিক থাকা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। এই জাতীয়তাবাদী যুদ্ধে আগ্রাসনকারীদের নৃশংসতা থামানোই এখন আমাদের প্রধান লক্ষ্য। ইরানে হামলা নিয়ে বদলে যাচ্ছে ট্রাম্পের সহজ জয়ের ভাবনা। ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে আমেরিকা। সেই সাথে
আমেরিকার স্থল অভিযান নিয়ে তেহরানের হুঁশিয়ারির পর সুর নরম করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে ইরানের সেনা পাঠানোর সময়ের অপচয় হবে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে লেবাননে ইসরায়েলের হামলার বিরোধিতা করে দেশটির সহায়তায় এগিয়ে এসেছে ফ্রান্স। জাতিসংঘ বলছে বর্তমান সংঘাতে বাড়ছে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি। ইরানে চলমান সামরিক অভিযানের সময়সীমা নিয়ে নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের শুরুতে খুব দ্রুত অভিযান শেষ করার কথা বললেও এখন তিনি জানিয়েছেন লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। ইরানের বিরুদ্ধে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা, এমন তথ্য উঠে এসেছে দ্য পলিটিকোর প্রতিবেদনে। ইরানে চলমান ইসরায়েল আমেরিকার যৌথ হামলার পর এন্ড গেম নামক স্থল অভিযানের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের সপ্তম দিনেও মূলত যুদ্ধ বিমান আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দুই দেশ। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন তারা আমেরিকার যে কোনো সম্ভাব্য স্থল অভিযান মোকাবেলা করতে পুরোপুরি প্রস্তুত। বৃহস্পতিবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার স্থল অভিযান নিয়ে ভুল পাল্টান। বলেন এই মুহূর্তে ইরানে আমেরিকার সেনা পাঠানো সময়ের অপচয় হবে এবং এখনই তিনি এমন কোনো বিষয় নিয়ে ভাবছেন না। ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে লেবাননে যুদ্ধের পরিধি না বাড়াতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। সেই সাথে লেবানন সরকারকে সাজোয়াজান এবং সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছেন ম্যাক্রো সরকার। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করেছেন যে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনা এবং সামরিক অভিযানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বর্তমানে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। সেই সাথে এই সংঘাত নিরসনে উভয় পক্ষকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়াস কুবিলিয়াস। অন্যদিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং হাঙ্গেরির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কড়া সমালোচনা করেছেন পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী। ইরান সংকটের প্রেক্ষাপটে বদলে যাচ্ছে ইউরোপের নিরাপত্তা সমীকরণ। শুক্রবার পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউ কমিশনার আন্দ্রিয়াস কুবিলিয়াস জানান ইউরোপকে এখন দ্রুত নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ইরান সংকটের পর এখন এটি স্পষ্ট, ইউরোপের জন্য নিজস্ব আকাশ প্রতিরক্ষা এবং অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ মধ্যপ্রাচ্যের দেশসমূহ এবং ইউক্রেনের চাহিদা মেটানোর পর আমেরিকার পক্ষে আমাদের জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করা সম্ভব হবে না। কমিশনার কুবিলিয়াস স্পষ্ট করেছেন যে আমেরিকার ওপর অতি নির্ভরশীলতা কমিয়ে ইউরোপকে এখন সামরিকভাবে স্বনির্ভর হতে হবে। বিশেষ করে আকাশসীমা সুরক্ষায় নিজস্ব প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা বাড়ানোই এখন ইউরোপীয় কমিশনের প্রধান অগ্রাধিকার। মূলত বৈশ্বিক অস্থিরতা এবং মিত্র দেশগুলোর ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই প্রতিরক্ষা খাতে এই বড় পরিবর্তনের ডাক দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। অপারেশন অ্যাপিক থিওরি আর বোরিং লায়ন এই দুটি সাঁড়াশি অভিযানে গত 6 দিনে কার্যত বিধ্বস্ত তেহরান। পেন্টাগন যখন ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার দাবি করছে, তখন দেশটির ভেতরেই শুরু হয়েছে স্টারলিংক আর হ্যাকারদের এক নেপথ্য যুদ্ধ। একদিকে আকাশপথে ক্রমাগত হামলা, অন্যদিকে সর্বোচ্চ নেতার মৃত্যুতে তৈরি হওয়া নেতৃত্ব শূন্যতা, সব মিলিয়ে 2026 সালের এই সংঘাত এখন ইরানের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। ইরানে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার 6 দিন পার হয়েছে। হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। আমেরিকার অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েলের রোরিং লায়ন তেহরানের সামরিক ও গোয়েন্দা অবকাঠামো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। জবাবে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো লক্ষ্য করে ছুটছে ড্রোন এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র। পেন্টাগনের তথ্য অনুযায়ী ইরানের প্রায় 73% ড্রোন সক্ষমতা এবং 300টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ধ্বংস করা হয়েছে। আমেরিকার ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেট দাবি করেছেন ইরান এই যুদ্ধে হারের দ্বারপ্রান্তে এবং আমেরিকার জয় সুনিশ্চিত। America is winning decisively, devastatingly, and without mercy.
Under the direct command of President Trump, the War Department unleashed this operation early Saturday morning. যুদ্ধের এই ভয়াবহতার মাঝে ইরান এখন পুরো বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন। বিশ্বজুড়ে ইন্টারনেটের গতির ওপর নজর রাখে অলাভজনক সংস্থা নেটব্লকস। বৃহস্পতিবার তারা নিশ্চিত করেছে ইরানের ইন্টারনেট সংযোগ সাধারণ অবস্থার তুলনায় মাত্র 1% নেমে এসেছে। তবে জনগণকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার দেশটির সরকারের এই চেষ্টার মাঝেও তরুণেরা এক নতুন ধরনের প্রতিরোধ জন্ম দিয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং এএফপির তথ্য মতে পাচার হয়ে আসা হাজার হাজার স্টারলিং টার্মিনাল এখন ইরানি তরুণ প্রজন্মের প্রধান অস্ত্র। এই ঘোস্ট নেটওয়ার্ক ব্যবহার করে তারা কেবল বহির্বিশ্বের সাথেই যোগাযোগ করছে না, বরং আইআরজিসির গতিবিধির তথ্য আদান প্রদান করছে। শুধু তাই নয়, স্টারলিংক ব্যবহার করে ইরানের হয়ে অনলাইনে ভিন্ন যুদ্ধে অবতীর্ণ হয়েছে একদল হ্যাকার। এক প্রতিবেদনে এমন দাবি করেছে আমেরিকা ভিত্তিক আরেক গণমাধ্যম ফোর্বস। তারা বলছে জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই হান্ডালা নামে হ্যাকারদের এই দলটি সক্রিয় রয়েছে। দলটি এরই মধ্যে ইসরায়েলি রাজনৈতিক নেতাদের তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে। এদিকে 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর দেশটিতে যে নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে তা সামাল দিতে হিমশিম খাচ্ছে বর্তমান ইন্টারিম লিডারশিপ কাউন্সিল। একদিকে আকাশপথে ক্রমাগত হামলা, অন্যদিকে অভ্যন্তরে প্রযুক্তি নির্ভর নাগরিক প্রতিরোধ। 2026 সালের এই যুদ্ধ কি ইরানের মানচিত্র ও ভবিষ্যৎ চিরতরে বদলে দিচ্ছে? আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। চায়নার জন্য হরমুজ প্রণালী খুলে দিতে পারে ইরান। দুই দেশের মধ্যে জ্বালানির গুরুত্বপূর্ণ এই রুটটি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলে গুচ্ছ বোমা হামলার পর ইরানের সাথে চায়না ও রাশিয়ার সহযোগিতার বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। এক সপ্তাহ প্রায় বন্ধ থাকার পর খুলতে পারে হরমুজ প্রণালী, তবে তা শুধু মিত্র চায়নার জন্যই খুলে দেয়া হতে পারে। দুই দেশের কূটনীতিকদের বরাত দিয়ে এই তথ্য জানাচ্ছে রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে অপরিশোধিত তেল ও কাতারের এলএনজি সরবরাহের নিরাপদ প্যাসেজের ব্যাপারে ইরান চায়নার আলোচনা চলছে। হরমুজে চায়নার জন্য জ্বালানি সরবরাহকারী জাহাজগুলোকে নিরাপদে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে এতে। গত শনিবার থেকে ইরানে আমেরিকা ইসরায়েলের হামলা শুরুর পর প্রায় বন্ধ হয়ে পড়ে বিশ্ব বাণিজ্যের অন্যতম জলপথ হরমুজ প্রণালী। দুই পারে হাজারো জাহাজ জমা হওয়ায় তৈরি হয়েছে অচলাবস্থা। বিশ্ববাজারে বাড়ছে জ্বালানির দাম। মধ্যপ্রাচ্যের বন্দর ও উপকূলগুলোতে বেশ কয়েকটি জাহাজ ও ট্যাঙ্কারে ঘটেছে হামলার ঘটনাও। সংঘাত শুরুর পর ইরানের আইআরজিসি হরমুজ বন্ধের কথা জানায়। তবে ইরানের সাথে চায়না ও রাশিয়ার রয়েছে ঘনিষ্ঠ মিত্রতা। আয়াতুল্লাহ খামেনির দেশটির সবচেয়ে বড় দুই মিত্র হিসেবেই দেখা হয় এসব দেশকে। বিশেষ করে আঞ্চলিক দেশগুলোর ওপর হামলা করা ইরানের মস্কো ও বেইজিংয়ের ওপর নির্ভরতা আরও বাড়বে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতাও চায়না। সাশ্রয়ী মূল্যে জ্বালানির বিপরীতে বিধিনিষেধে জর্জরিত তেহরানকে সমরাস্ত্র প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ করে দেশটি। এদিকে ইসরায়েলে ইরানের ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহারের ঘটনায় ইরানের সাথে চায়না রাশিয়ার সহযোগিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিধ্বংসী অস্ত্র হিসেবে গুচ্ছ বোমার পরিচিতি রয়েছে। ইরানকে মস্কো ও বেইজিংয়ের তরফ থেকে এই প্রযুক্তি ও কারিগরি সহায়তা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলের পক্ষ থেকেও ইরানের ব্যালিস্টিক মিসাইলে ক্লাস্টার মিউনিশন ব্যবহারের কথা নিশ্চিত করা হয়। এবারের সংঘাতে অন্তত দুইবার এই ধরনের বোমা দিয়ে তেল আবিবে হামলা চালানোর কথা উঠে এসেছে। ইসরায়েল বলছে এই ধরনের মিসাইল উৎক্ষেপণের পর মূল ওয়ারহেডটি ছোট ছোট খণ্ডে ভাগ হয়ে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এক একটি খণ্ড কয়েক কিলোমিটার জুড়ে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে। এমনকি কিছু বিস্ফোরক সাথে সাথে বিস্ফোরণ না ঘটায় দীর্ঘমেয়াদী ঝুঁকি সৃষ্টি করে। আন্তর্জাতিকভাবে গুচ্ছ বোমা ব্যবহারের নিষেধাজ্ঞা থাকলেও ইসরায়েল, আমেরিকা বা ইরান 2008 সালের সেই চুক্তিতে স্বাক্ষর করেনি। গাজায় ধ্বংসযজ্ঞ চালাতে ব্যাপক গুচ্ছ বোমা ব্যবহারের অভিযোগ রয়েছে তেল আবিবের বিরুদ্ধে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।
টানা নিষেধাজ্ঞার পর রাশিয়া থেকে তেল কেনার অনুমতি পেল ভারত। এক বিবৃতির মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানায় আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট। বিবৃতি অনুযায়ী রুশ তেল কিনতে অস্থায়ীভাবে 30 দিনের জন্য ছাড় পেতে যাচ্ছে ভারত। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের উপর উচ্চ শুল্ক আরোপ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি বলেন, এই তেল বিক্রির অর্থ দিয়ে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে মস্কো। কিন্তু এখন চিত্র একদমই ভিন্ন। যে রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ট্রাম্পের রোষানলে পড়েছিলেন মোদি, এবার সেই দেশ থেকেই পেলেন তেল কেনার অনুমতি। ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। স্থগিত হয়ে পড়ে আমদানি রপ্তানি কার্যক্রম। এ কারণে রাশিয়া থেকে তেল কিনতে ভারতকে অনুমতি দিয়েছে আমেরিকা। গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, ভারত যাতে সমুদ্রে আটকে থাকা রুশ তেল কিনতে পারে সেজন্য বৃহস্পতিবার আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট 30 দিনের একটি ছাড় দিয়েছে। এক বিবৃতিতে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, বিশ্ববাজারে তেলের সরবরাহ অব্যাহত রাখতে ট্রেজারি বিভাগ অস্থায়ীভাবে 30 দিনের ছাড় দিচ্ছে, যাতে ভারতীয় রিফাইনারিগুলো রাশিয়ার তেল কিনতে পারে। আগের নিষেধাজ্ঞা থেকে সরে আসা প্রসঙ্গে বেসেন্ট বলেন, এই স্বল্পমেয়াদী ব্যবস্থায় বড় ধরনের আর্থিক লাভ করতে পারবে না মস্কো, কারণ এতে কেবল সেই তেলের লেনদেনের অনুমতি দেওয়া হয়েছে যা ইতিমধ্যেই সমুদ্রে আটকে আছে। তেল কেনার অনুমতি দেওয়ার ফলে ইরানের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে যে সংকট তৈরি হয়েছে তা কিছুটা হলেও কমাতে সাহায্য করবে। রয়টার্স বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের সরবরাহে যে সংকট তৈরি হয়েছে তা সামাল দিতে ভারতীয় রিফাইনারিগুলো দ্রুত সরবরাহযোগ্য রুশ অপরিশোধিত তেলের কয়েক মিলিয়ন ব্যারেল কেনার চেষ্টা করছে। ভারতে যে পরিমাণ অপরিশোধিত তেলের মজুত আছে তা দিয়ে মাত্র 25 দিনের চাহিদা মেটানো সম্ভব। বন্ধ হওয়া হরমুজ প্রণালী দিয়ে মোট তেল আমদানির প্রায় 40% মধ্যপ্রাচ্য থেকে রপ্তানি করে থাকে ভারত। এদিকে রয়টার্সের এক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, অপরিশোধিত তেল এবং কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দিতে ইরানের সঙ্গে আলোচনা করছে চায়না। সপ্তাহব্যাপী চলা যুদ্ধের কারণে কয়েকশো জাহাজ হরমুজ প্রণালীর আশপাশে থেমে আছে। সরবরাহ ব্যাহত হওয়ায় ইতিমধ্যেই বেড়েছে জ্বালানির দাম। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। জ্বালানি তেলের দাম বাড়ছে এমন গুজবে শুক্রবার মধ্যরাতে রাজধানীর পাম্পগুলোতে ভিড় জমান চালকরা। তেলের সংকট হওয়ার কোনো কারণ নেই এবং দামও বাড়ছে না। পাম্প কর্তৃপক্ষের এমন আশ্বাসের পরও ট্যাঙ্কি ফুল করার হিড়িক আর দীর্ঘ লাইন সৃষ্টি হয় জনভোগান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামতে হয় পুলিশকে। পুলিশের সাথে এই বাকবিতণ্ডা কোনো অপরাধ নিয়ে নয়। মধ্যরাতে জ্বালানি তেলের পাম্পে দীর্ঘ লাইন তৈরি করেছে যানজট। বাধ্য হয়েই পুলিশের চেষ্টা রাস্তায় শৃঙ্খলা ফেরানোর। এখানে রাতে ট্রাফিক না থাকাতে রোড ব্লক হয়ে যাচ্ছে, যার কারণে আমরা সহায়তা করতেছি যাতে রোডটা ক্লিয়ার থাকে, যে স্বাভাবিকভাবে যাতে তেল নিতে পারে এবং রোডটা যাতে ক্লিয়ার থাকে। মূলত হলো মেইন রোড হলো ক্লিয়ার করা। এরা আইসা বেলাইনে এটা সহ দাঁড়াইলে রোড ব্লক হয়ে যাচ্ছে। এদের বলতেছে, এরা কথা শুনতে চাইতেছে না, একজন আরেকজনের দোষ দিচ্ছে। শুক্রবার মধ্যরাতে হঠাৎ করেই জ্বালানি তেলের সংকটের গুজব ওঠে মানুষের মাঝে, আর তাতেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে মোটরবাইক ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন। মধ্যপ্রাচ্যে তেলের রপ্তানি বন্ধ থাকায় দেশে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধি হতে পারে এমন ধারণা নিয়ে মানুষ ভিড় করছেন পাম্পগুলোতে, আর তাতেই বাড়ছে ভোগান্তি। আমার আপু ফোন দিয়ে বলছে যে তা কালকে মনে হয় যে সম্ভবত তেল পাওয়া যাবে না, হয়তো বা এখন নিয়ে আসো তেল আর কি। 2 থেকে আড়াই ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু আর আমরা দাঁড়াতে অনেক গাড়ি মানে যাইতে পারতেছে না, পিছের গাড়িগুলা সব আটকা। ভোগান্তি ভাইয়া, আসলে রোজার দিন তো একটু তো ভোগান্তি হচ্ছেই, প্লাস অনেকেই আমরা যারা আসছি খুব বাধ্য হয়ে আসছি, কারণ আমার একদমই তেল ছিল না। মোটর বাইক চালকদের অভিযোগ, মানুষের এই শঙ্কাকে পুঁজি করে তেল বিক্রিতে নানা নাটকীয়তা করছেন পাম্প কর্তৃপক্ষ। প্রাইভেট কারগুলো পর্যাপ্ত তেল সংগ্রহ করতে পারলেও মোটর বাইকের জন্য সীমাবদ্ধতা রাখছেন বলে অভিযোগ মোটর বাইক চালকদের। 500 টাকার তেল আর কয়দিন যায়? 2 দিন, সর্বোচ্চ 2 দিনের তেল এটা। কিন্তু এটার ভিতরেও একটা সমস্যা, আমাদের হুন্ডাতে 500 টাকার উপরে তেল দিচ্ছে না, অথচ প্রাইভেট কারে ফুল ট্যাঙ্কি তেল দিচ্ছে। আমাদের বাইক এমনি মনে করেন এটা লিটারে যায় 20-22, তারপরে কি হবে 500 টাকার তেল দিয়ে কত দূর যাবো? আমরা সে পুরান ঢাকা থেকে এখানে আসছি, ফুল ট্যাঙ্কি নিতেছি, এখন ফুল ট্যাঙ্কি করতেছি, দেখি যদি ফুল ট্যাঙ্কি করতে পারি তো তাহলে লাখ কপাল ভালো। এদিকে ভিন্ন মত পাম্প কর্তৃপক্ষের। অতিরিক্ত তেলের মজুত রোধ করতেই এমন পদক্ষেপ বলে মত তাদের। তেলের দাম এখনো স্বাভাবিক এবং পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানান তারা।
মোটরসাইকেল 500, প্রাইভেট কার তো আমি বলতে পারি না, প্রাইভেট কার আমি দিচ্ছি না। আমরা জানি সব কিছু নর্মাল আছে, হয়তো কি আমরা যেখান থেকে তেল আনি সেখানে একটু গাড়ি ভিড় বেশি, একটু গাড়ি অথবা 1 ঘন্টা একটু কম দিতে পারে, তেল শর্ট থাকতে পারে, আবার 1 ঘন্টা পর ঠিকই চলে আসবে। বাট মানে পাবলিক আর কি একটু ঝামেলা পড়ে গেছে এইসব নিয়ে আর কি। মানুষের এই সংখ্যাকে পুঁজি করে কোনো মহল যাতে দেশের তেলের বাজার অস্থিতিশীল করতে না পারে এমন প্রত্যাশা জনগণের। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্যের সব খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। সেই সাথে আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।